বিশ্বজুড়ে ভয়াবহ রূপ নিয়েছে করোনা ভাইরাসের সংক্রমণ। কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশের ভয়াল ধাপা থেকে বাদ যায়নি, সংক্রমণের চতুর্থ ধাপে চলছে কমিউনিটি ট্রান্সমিশন। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। সঙ্গে রয়েছে আমি সৈয়দ আবিদ হোসেন সামি। মাঝে কিছুদিন কমেছিল, কিন্তু আবারও বেড়েছে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা। 24 ঘন্টায় প্রাণহানি আরও 5,000 ছুঁয়েছে। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 1,21,000। এই নিয়ে বিশ্বজুড়ে কোভিড-19 মৃতের সংখ্যা 3,88,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 65,66,000-এর মতো। বুধবার সর্বাধিক মৃত্যু দেখেছে ব্রাজিল এবং মেক্সিকো। ব্রাজিলে প্রাণ গেছে প্রায় 1300 মানুষের, মেক্সিকোতে 1100। দুদেশেই এখন পর্যন্ত সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এটি। ব্রাজিলে নতুন সংক্রমণ ধরা পড়েছে 28,000। যুক্তরাষ্ট্রে 1,000-এরও বেশি মৃত্যু হয়েছে বুধবার। দেশটিতে মোট প্রাণহানি 1,10,000-এর কাছাকাছি। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 19 লাখ। এদিন মৃত্যুর গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল যুক্তরাজ্য এবং রাশিয়াতেও। কোভিড-19 চিকিৎসায় হাইড্রোক্সিক্লোরোকুইনের মৃত্যু ঝুঁকি বাড়ার প্রমাণ পায়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই অবস্থায় আবার ওষুধটির পরীক্ষামূলক প্রয়োগ শুরুর পরামর্শ দিয়েছে সংস্থাটি। মহামারীর শুরু থেকে অনেক চিকিৎসকই করোনা চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগের পরামর্শ দেন। এই ওষুধের পক্ষে সবচেয়ে বেশি সরব ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সম্প্রতি দুটি চিকিৎসা বিজ্ঞান সাময়িকীর গবেষণায় এর সাফল্য নিয়ে প্রশ্ন তোলা হয়। এমনকি এটি প্রয়োগে হিতে বিপরীত হওয়ার সতর্কতাও দেন গবেষকরা। বলা হয়, হাইড্রোক্সিক্লোরোকুইন প্রয়োগে করোনা আক্রান্তের মৃত্যু ঝুঁকি বাড়ে। এরপরই 25 মে ওষুধটির প্রয়োগ স্থগিতের পরামর্শ দেয় WHO। সিদ্ধান্ত পরিবর্তন করে এখন সংস্থাটি বলছে স্বাস্থ্য ঝুঁকি বাড়ার প্রমাণ মেলেনি। করোনার চিকিৎসায় বিভিন্ন দেশের সমন্বিত ট্রায়ালের তথ্য বিশ্লেষণ ও পর্যালোচনা এখনো চলছে। মৃত্যুহারে গুরুত্ব দিলে ট্রায়ালের ধরন পরিবর্তনের তেমন প্রয়োজন দেখা যাচ্ছে না। তাই সব ওষুধ ও চিকিৎসা পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগ অব্যাহত থাকবে। এক্ষেত্রে আবারও হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার শুরু হবে। দর্শক, করোনা ভাইরাস চিকিৎসার অগ্রগতি নিয়ে কথা বলতে এই পর্যায়ে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার কর্মরত চিকিৎসক ডক্টর রিয়াদ চৌধুরী। ডাক্তার রিয়াদ চৌধুরী, আপনাকে স্বাগত। একটু জানতে চাইবো, হাইড্রোক্সিক্লোরোকুইনের প্রয়োগ নিয়ে WHO কদিন আগেই বলল যে এটাতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আবার আমরা দেখলাম যে সিদ্ধান্ত বদলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ঠিক কী কারণে এই পরিবর্তনটা? আসলে হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এই নতুন পরিবর্তনের কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই। লাস্ট যে বড় আর্টিকেলটা বের হয়েছে নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে, সেখানে দেখানো হয়েছে যে এতে কোনো রকম উপকার নাই, বরংস এর সাথে জিথ্রোম্যাক্স অ্যাড করলে মৃত্যু হারের সংখ্যা বাড়তে পারে। যার ফলে মার্কিন যুক্তরাষ্ট্রে হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যবহার এখন নাই বললেই চলে। আরেকটা বিষয় তা হচ্ছে যে শুধুমাত্র তো হাইড্রোক্সিক্লোরোকুইন না, তার সঙ্গে রেমডেসিভির ব্যবহার নিয়েও আসলে অনেক কথাবার্তা হচ্ছিল। আমি একটু জানতে চাইবো যে রেমডেসিভির হাইড্রোক্সিক্লোরোকুইনের পাশাপাশি কি অন্যান্য কোনো ওষুধের পরীক্ষামূলক প্রয়োগ হচ্ছে কিনা করোনা চিকিৎসায়, আর সর্বশেষ কোনো অগ্রগতি আছে কিনা পশ্চিমা বিশ্বের চিকিৎসা নিয়ে? পশ্চিমা বিশ্বে রেমডেসিভিরের সিচুয়েশনটা একটু ডিফারেন্ট হাইড্রোক্সিক্লোরোকুইনের চেয়ে। নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে নতুন যে স্টাডিতে দেখানো হয়েছে যে এটা মানুষের হসপিটাল স্টে এবং মর্টালিটি কিছুটা হলেও কমায়। শতকরা প্রায় 57% রোগী রেমডেসিভির ট্রিটমেন্টে কিছুটা হলো উন্নতি। সো রেমডেসিভির স্টিল ইউজ হচ্ছে। যারা হসপিটালাইজ এবং সিভিয়ার পেশেন্ট, সেখানে রেমডেসিভির ইউজের যুক্তিকতা আছে এবং ইউজড হচ্ছে পশ্চিমা বিশ্বে। এবং নতুন যে তথ্য সেটা হলো কনভালেসেন্ট প্লাজমা। করোনা রোগীর প্লাজমা পরীক্ষা করে প্রায় 3 জনকে দেওয়া সম্ভব, এবং এটা নিয়েও স্টাডি চলছে এবং ইনিশিয়াল প্রিলিমিনারি স্টাডিতে খুবই ভালো সফলতা দেখা দিচ্ছে। এবং আরো অন্য যে মেডিসিন রিটোনাভির, টেট্রাসাইক্লিন, এগুলি এখনো স্টাডি চলছে, কোনো সন্তোষজনক রিপোর্ট এখনো হয় নাই। কিন্তু একটা বিষয় খুব ইম্পর্টেন্ট আমাদের, যে এখন পশ্চিমা বিশ্ব কিন্তু ওষুধের সাথে সাথে ভ্যাকসিনের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড। মার্কিন যুক্তরাষ্ট্রে 5টা কোম্পানি প্রায় ফেজ 2 ট্রায়াল শেষ করে আসছে, এবং আজকে বলা হচ্ছে যে ওষুধটা এই বছরের শেষেই বের হয়ে যাবে। এবং আমাদের প্রতিবেশী ভারতও কিন্তু ভ্যাকসিন নিয়ে প্রচুর অগ্রগতি হচ্ছে, এবং আমাদের বাংলাদেশে আমাদের এখনই
ভ্যাকসিনের ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত, সার্চ করা উচিত। যখন ভ্যাকসিন বের হবে তখন 18 কোটি মানুষের জন্য কোত্থেকে ভ্যাকসিনটা আমদানি করা যাবে, কোন কোম্পানি থেকে, আমাদের স্বাস্থ্য কর্তৃপক্ষ এখন থেকেই এই ব্যাপারে একটা পরিষ্কার প্রিপারেশন নেওয়াটা অতীব জরুরি। এবং ইকোনমিক ডেভেলপমেন্টের সাথে বাংলাদেশ ইকোনমিক লক্ষ্যে পৌঁছতে হলে ভ্যাকসিন প্রয়োগ করতে হবে, মানুষকে এটা প্রিভেন্ট করতে হবে। সো আমার মনে হয় চিকিৎসার সাথে সাথে বাংলাদেশ গভর্নমেন্টের এখন ভ্যাকসিনের ব্যাপারে উদ্যোগী হওয়া অতীব জরুরি। ডক্টর রিয়াজ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যু বেড়ে চললেও স্বাস্থ্যবিধি মানার প্রবণতা নেই অনেকের মাঝে। গণপরিবহনের শারীরিক দূরত্ব মানছেন না অনেকেই। আজকের পরিস্থিতি জানবো আমাদের সহকর্মীদের কাছ থেকে। শুরুতেই রাজধানীর ফার্মগেট এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রুবায়েত হাসান। রুবায়েত, আপনার কাছে আমার প্রশ্নের জায়গাটা হচ্ছে, আজ সড়কে যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন? দর্শক, আমরা খুব সম্ভবত রুবায়েত হাসানের সঙ্গে সংযোগটি আমাদের বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা একটু কমলাপুর স্টেশন থেকে ঘুরে আসতে চাই। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শরীফুল ইসলাম খান। শরীফ, সকাল থেকে ছেড়ে যাওয়া ট্রেনগুলোতে যাত্রী সংখ্যা কেমন ছিল? স্টেশন কর্তৃপক্ষ এবং যাত্রীদের কতটুকু সচেতন দেখলেন আপনি? সামি, যেটি হয়েছে গত 31 তারিখ থেকে কিন্তু আমি নৌপথ কিংবা সড়ক পথ দুটোই পর্যবেক্ষণ করেছি, যেহেতু গণমাধ্যমে চাকরি করি সেই সুবাদে। এখন আজকে রেলপথের অবস্থা আমার মনে হচ্ছে যে সেই দুই জায়গা থেকে, অর্থাৎ নৌপথ আর সড়ক পথ থেকে রেলপথের যাত্রীরা কিছুটা হলো সচেতন তুলনামূলকভাবে। যদিও এই কমলাপুর রেল স্টেশন বলা যায় যে এখন একদমই নিষ্প্রাণ ফাঁকা, কারণ 4টি ট্রেন ছিল সকাল নাগাদ, সেই 4টি ট্রেনই চলে গেছে। দুপুরের পর আরও 2টি ট্রেন যাবে। আর এখন পর্যন্ত আমরা আসার পর কোনো ট্রেনই এখন পর্যন্ত এসে পৌঁছায়নি, ফলে যাত্রী সংখ্যা নাই বললেই চলে। আর যেটি হয়েছে, যে 4টি ট্রেন গিয়েছে প্রত্যেকের সঙ্গে না হলেও অন্তত বেশ কয়েকজনের সঙ্গে কথা হয়েছে। তারা যেটি বলেছেন যে এখানকার যে সার্বিক ব্যবস্থাপনা, বিশেষ করে প্রবেশ পথে যেভাবে স্যানিটাইজার দেয়া, হাত ধোয়ার ব্যবস্থা করা, সামগ্রিকভাবে তারা খুশি। এবং ট্রেনের ভিতরেও কিন্তু তারা বসছেন, যে নীতিমালা করা হয়েছে স্বাস্থ্য সুরক্ষার জন্য, সামাজিক নিরাপত্তার জন্য, সেগুলো তারা মেনেই কিন্তু চলছেন। আমি যে বিষয়টা জোর দিয়ে বলবার চেষ্টা করছি যে সড়ক পথে কিংবা নৌপথের তুলনায় রেলপথের যাত্রীদের কিন্তু আমি অনেক বেশি সচেতন দেখেছি এবং কর্তৃপক্ষকেও মনে হয়েছে অনেক বেশি তৎপর। সামি। শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, কমলাপুর স্টেশন থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন শরীফুল ইসলাম খান। এই পর্যায়ে রাজধানীর ফার্মগেট থেকে রুবায়েত হাসানের সংযোগটা আমরা পেয়ে গেছি। রুবায়েত, একটু আপনার কাছে জানতে চাইবো যে আজ সড়কে যানবাহনের চাপ আপনি কেমন দেখছেন? আরেকটা বিষয়, তা হচ্ছে বাসে ওঠা বা নামার ক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি কতটুকু মানছেন লোকজন? আমি আপনাকে জানাতে চাই, আজকে সপ্তাহের শেষ কর্মদিবস, অর্থাৎ বৃহস্পতিবার। সে কারণেই কিন্তু যেহেতু আধা সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান খুলে গেছে, আমি দেখেছি কারওয়ান বাজার সহ বড় বড় যে শপিং মলগুলো তার আশপাশে আছে, সেখানেও মানুষের ভিড়ভাট্টা রয়েছে, মানুষ বাজার করতেও এসেছেন। গণপরিবহনের কথা যদি আপনাকে বলতে চাই, তাহলে আমি যেই পরিবহনে রয়েছি ফার্মগেট থেকে এই মুহূর্তে আমরা মিরপুরের দিকে যাচ্ছি। এটি শিকড় পরিবহন। আপনি জানেন যে এই পরিবহনটাতে কোনো ধরনের সাধারণ সময়ে পুরো যাত্রী বোঝাই থাকে, অর্থাৎ এটি একটি লোকাল বাস। আজ কিন্তু তেমনটা নয়, কারণ দুইজন একটি সিট ব্যবহার করছেন, দুই সিটের একটি আসনে। সেক্ষেত্রে যেটি দেখা যাচ্ছে যে এখানে প্রায় 21 জন যাত্রী নেওয়ার কথা। পুরো বাসটি এখন বলা যায় যে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু যাত্রীদের ওঠার ক্ষেত্রে আমি দেখেছি যে বাস মালিকরা যারা পরিচ্ছন্নতার একটা বিষয় তারা রেখেছেন এবং সবার হাতেই আসলে জীবাণুনাশক দিয়ে পরিষ্কার করা হয়েছে। যাত্রীদের সঙ্গে একটু কথা বলতে চাই যে আসলে ভাড়ার একটা নির্দেশনা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এই বাসে কি ভাড়া বেশি নিচ্ছে কিনা? না, এই বাসে কালকে আমি যাতায়াত করছি, ভাড়া বেশি নেই। আজকে এখনো ভাড়া দেয়নি, যদি উঠলাম আমি কিছুক্ষণ আগে। আচ্ছা, পরিবেশ কেমন দেখছেন? আচ্ছা, পরিবেশ ঠিক আছে, যেটা গভর্নমেন্ট যেটা আইন করছে সেই আইন অনুসারে এটা ঠিক আছে নিশ্চয়। যেমন অর্ধেক সিট ভাড়া, অর্ধেক সিট কভার করে নিতে হবে, সেভাবে 2 সিটে একজন করে লোক নিচ্ছে, এটা ঠিক আছে। আর আমি আরেকটা বিষয় আপনাকে একটু জানাতে চাই যে যারা পরিবহন চালাচ্ছেন, পরিচালনা করছেন, তাদের সঙ্গে কথা বলবার সুযোগ হয়েছে। তারা যেমনটা বলছেন যে যাত্রী কম, তাদের আয় রোজগার একটা ভাটা পড়েছে। তবে আমি সকাল থেকে আজ রাজধানীতে মানুষের চাপ দেখেছি, পুরনো চিত্রের দিকেই আসলে রাজধানী চলে যাচ্ছে, মানুষের ভিড় রয়েছে। স্বাস্থ্যবিধি, মাস্ক এবং গ্লাভসেই সীমাবদ্ধ। অনেক ক্ষেত্রে কেউ আবার
দেখেছি যে রাস্তায় মাস্ক ছাড়াও ঘোরাঘুরি করছেন। তবে যেই পরিবহনগুলোতে তাদের সচেতনতা আছে, তবে যাত্রীদের কেউ এই ভদ্রলোক যেমনটা বলছিলেন যে ভাড়ার বিষয়টি, অনেকের সাথে আবার কথা বলেছি যে ভাড়া নিয়ে একটু এদিক সেদিক রয়েছে, তবে পরিবহন যারা চালাচ্ছেন তারা অস্বীকার করেছেন বিষয়টি। রুবায়েত, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কথা আমরা বুঝতে পেরেছি। দর্শক, ফার্মগেট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রুবায়েত হাসান। এবার আমরা ঢাকার বাইরের দিকে নজর রাখতে চাই। আমাদের সঙ্গে দুজন সহকর্মী যুক্ত হবেন মাদারীপুর থেকে এবং চট্টগ্রাম থেকে। প্রথমে মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাট থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী প্রদ্যুৎ কুমার সরকার। প্রদ্যুৎ, একটা বিষয় জানতে চাইবো, তা হচ্ছে অনেকেই আছেন যারা মাস্ক না পরে ভ্রমণ করছেন, তো এই বিষয়ে তাদের কোনো বক্তব্য কি আপনি জানতে পেরেছেন কিনা? আরেকটা বিষয়, তা হচ্ছে যে স্বাস্থ্যবিধি সম্পর্কে যাত্রীদের সচেতন করতে ঘাট কর্তৃপক্ষ কি কি উদ্যোগ নিয়েছে? হ্যাঁ সামি, আমি আজ কাঁঠালবাড়ি ঘাটে যে দৃশ্যটি দেখছি সেটি কিন্তু অত্যন্ত আশাব্যঞ্জক এবং ইতিবাচক একটি দিক। আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাট সংলগ্ন অর্থাৎ লঞ্চ ঘাট সংলগ্ন সকল স্থানে লঞ্চ মালিক সমিতি, পুলিশ, বিআইডব্লিউটি এর পক্ষ থেকে কিন্তু ব্যারিকেড সৃষ্টি করা হয়েছে এবং তারা যাত্রী গুনে গুনে দিচ্ছেন। যে যাত্রী মাস্ক পরছেন না, অর্থাৎ নো মাস্ক নো জার্নি ইস্যুতে তারা পদ্ধতিতে তারা যাত্রী পরিবহন করছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যাত্রীদেরও কিন্তু বেশ ভিড় রয়েছে এবং কোনো অবস্থাতেই কিন্তু তারা অতিরিক্ত যাত্রী বা মাস্ক ব্যতীত তারা এখানে কোনো যাত্রী উঠতে দিচ্ছেন না। আমরা দেখতে পাচ্ছি লঞ্চ মালিক সমিতির পক্ষ থেকে কিন্তু প্রত্যেকটি যাত্রীকে এখানে হাত পরিষ্কারকরণ করা হচ্ছে স্প্রের মাধ্যমে এবং এক্ষেত্রে আমরা কিন্তু সংশ্লিষ্ট 3-4টি দপ্তরকে দেখতে পাচ্ছি তারা তৎপর রয়েছে এবং যাত্রীদেরও কিন্তু আমরা বেশ ভিড় দেখতে পাচ্ছি ঘাটে। বিশেষ করে যে সকল যাত্রীকে আমরা দেখতে পাচ্ছি যে যারা মাস্ক পরছেন না তাদেরকে কিন্তু কোনো অবস্থাতেই লঞ্চে উঠতে দিচ্ছেন না সংশ্লিষ্ট যেই কর্তৃপক্ষ রয়েছে তারা সকলেই। সামি, প্রদ্যুৎ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছ থেকে একটা আশাব্যঞ্জক খবর আমরা পেলাম। এই পর্যায়ে আমরা যাচ্ছি সরাসরি চট্টগ্রামের সহকর্মী হোসাইন জিয়াদের কাছে। জিয়াদ, বাসে যাত্রীর পাশের সিট ফাঁকা রাখার যে শর্ত, তা কতখানি চট্টগ্রামে আসলে মানা হচ্ছে এবং সব মিলিয়ে গণপরিবহনের সচেতনতা কেমন দেখছেন আপনি? আমি চট্টগ্রাম নগরীর ভেতর যে বাসগুলো চলাচল করছে সে বাসগুলোতে গেল দুদিন আমরা দেখেছি যে খুব একটা সামাজিক দূরত্ব মানার প্রবণতা খুব একটা দেখিনি। অনেকে উঠেছেন, যারা সচেতন তারা মেনেছেন স্বাস্থ্যবিধিটি, আর যারা সচেতন নন তাদেরকে আমরা দেখেছি পাশাপাশি দুটি সিটেও অনেকে বসেছেন। আমি এখন নগরীর আকরাবাদে একটি বাসে উঠেছি। বাসের ভেতরের চিত্রটি আপনাকে দেখাতে চাই। এখানে গেল দুদিনের যে চিত্র তার চাইতে কিছুটা ভিন্ন আমরা দেখতে পাচ্ছি এখন, যে যাত্রীরা কিন্তু প্রতি 2 সিটে একজন করে বসেছেন এবং নির্দিষ্ট সামাজিক দূরত্ব এখানে বজায় রয়েছে। যেটি পরিবহন শ্রমিকরা বলার চেষ্টা করছিলেন যে বাসে অধিকাংশ সিটই ফাঁকা রাখতে হচ্ছে, যাত্রী সংখ্যা অনেক কম। তারা যে আয় রোজগার করবেন বলে ভেবেছিলেন সেটিও হচ্ছে না। আমি একটু যাত্রীদের সাথে কথা বলতে চাই। একটু বলবেন আমাকে যে আপনারা ওঠার সময় কি হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার হয়েছে? হ্যাঁ, আমাদের হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা হয়েছে। আমরা সমাজ ডিস্টেন্স দূরত্ব রেখে আমরা বসছি এখানে। একটু বলবেন যে কেমন সামাজিক দূরত্ব বজায় থাকছে? ভাড়া নিয়ে কোনো আপত্তি আছে কিনা? হ্যাঁ, ভাড়া নিয়ে আপত্তি আছে। যেমন 60% ভাড়া বাড়িয়েছে, কিন্তু সেখানে দ্বিগুণ নিচ্ছে। আবার যখন যাত্রী বেশি থাকে তখন এই ডাবল করে লোক বসায়। এ নিয়ে অনেক ঝগড়াঝাটি ইতিমধ্যে ঘটতেছে। মারামারি করিয়ে বসাই দেয় সিটে, লোকজন হইলে 2 জন করিয়ে বসাই দেয় সিটে। যখন যাত্রী বেশি থাকে তখন অনেক সময় 2 জন বসানোর অভিযোগটি আমরা পেলাম যাত্রীদের কাছ থেকে। ভাড়া বেশি নেওয়ার অভিযোগও করলেন অনেকে। আমরা একটু চালকের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন যে যাত্রীরা অভিযোগ করছেন যে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। আমরা তো আসলে ভাড়া বেশি নিচ্ছি না, তো 2 সিটে একজন বসাচ্ছি, ওটা আমার 10 টাকা নিচ্ছি। 2 সিটে একজন 5 টাকা বা 10 টাকা নিতেছি। ডবল সিটে একজন বসছে, আমাদের তো পোষাইতে হবে। তেল খরচ, মালিকের ইনকাম, আমাদের 3টে মানুষের বেতন, সব মিলিয়ে আসলে পোষানো খুব একটা সম্ভব হচ্ছে না। স্বামী, দুদিকে আসলে চিত্র, মানুষের জীবিকার উপার্জনের পথ অনেকটা কমে গেছে। তারা বলছেন যে বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে সেটিও তাদের জন্য অনেক বেশি। অন্যদিকে চালকরা বলছেন যে বাসে যাত্রী সংখ্যা কম, ফলে দ্বিগুণ ভাড়া তাদেরকে আদায় করতে হচ্ছে, না হলে তারা লোকসানের মুখে পড়ছেন। তবে দূরপাল্লা যেসব যানবাহন তারা কিন্তু সামাজিক দূরত্ব বজায় রাখতে আমরা দেখেছি বাসটি জীবাণুনাশক করছেন। তবে এসব সিটি বা জীবাণুনাশক করা হচ্ছে কিনা সেটি দেখা খুব একটা সম্ভব নয়। সাবি, হোসেন জিয়াদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
মানবদেহ করোনা ভাইরাস মুক্ত করতে পারে না জীবাণুনাশক টানেল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে স্বাস্থ্য অধিদপ্তর সবাই এক কথা বললেও দেশে বাড়ছে এর ব্যবহার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন উপকার তো নেই, বরং ক্ষতি হতে পারে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে জীবাণুনাশক টানেল ব্যবহার নিয়ে সুনির্দিষ্ট অবস্থান নেই সরকারের। মাহফুজ বিশুর প্রতিবেদন। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়ে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়ে এই জীবাণুনাশক টানেল। ভাইরাস মুক্ত হওয়ার আশায় এর মধ্য দিয়ে আসছেন যাচ্ছেন কর্মকর্তা কর্মচারীরা। অথচ এপ্রিলের মাঝামাঝি এই টানেল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বিবেচনায় বন্ধ করার অনুরোধ করেছিল স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখা। টানেলের উপর নির্ভর না করে আমাদের আসলে সবারই মাস্ক পরা উচিত এবং সামাজিক দূরত্ব মেনটেন করা উচিত। তারপরে কিন্তু আমাদের নির্দেশনা দেওয়া আছে WHO গাইডলাইন অনুসারে এবং CDC আটলান্টা এবং রোগ নিয়ন্ত্রণ শাখা থেকে কিন্তু বলা আছে এই জীবাণুনাশক টানেলে যে জীবাণুনাশকটা ইউজ করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড সেটা কিন্তু মানবদেহের জন্য ক্ষতিকর। সচিবালয়ে আরও কয়েকটি মন্ত্রণালয়ে ব্যবহৃত হচ্ছে এই টানেল, যদিও সরকার ঘোষিত 12 দফা স্বাস্থ্যবিধির কোথাও এটির কথা নেই। তারপরও এর ব্যবহার বন্ধে দ্বিধান্বিত মন্ত্রণালয়। আসলে জীবাণুনাশক টানেল ব্যবহারের পক্ষে অথবা বিপক্ষে কোনো ক্ষেত্রেই সরকার উৎসাহ নিরুৎসাহিত কোনোটাই করছে না। এই জন্য যে এখনও আমাদের বিশেষজ্ঞরা বিষয়টা নিয়ে কাজ করছেন, চিন্তা ভাবনা করছেন, বিশ্লেষণ করছেন যে এটা কতখানি কার্যকর অথবা কতখানি ক্ষতিকর। এর ক্ষতির কথা বলে ব্যবহার বন্ধের পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান CDCরও একই মত। অথচ এই টানেল ব্যবহৃত হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়েও। সরকারি প্রতিষ্ঠানের বাইরে বিভিন্ন মার্কেট ও শপিং মলেও দেখা যায় এই টানেল। এগুলোতে সোডিয়াম হাইপোক্লোরাইড বা হাইড্রোজেন পারঅক্সাইড যে মাত্রায় ব্যবহৃত হয় তা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বলছেন বিশেষজ্ঞরা। এই স্প্রেটা চোখের ভিতরে গেলে চোখে ইরিটেশন হয়, চোখের জন্য ক্ষতি। এটা যদি আমাদের শ্বাসনালীতে যায় এটা ব্রঙ্কোস্প্যাজম করতে পারে। যদি আমাদের পাকস্থলীতে যায় সেটা গ্যাস্ট্রিক ইরিটেশন করতে পারে, বমি বমি ভাব হতে পারে। যদি আমাদের স্কিনে লাগে স্কিনের ক্ষতি হয়, স্কিনে ইরিটেশন হয়। এই জীবাণুনাশক টানেল ব্যবহার করলেও তা মনিটরিংয়ের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। জীবাণুনাশক এই টানেল ব্যবহারের বৈজ্ঞানিক বিতর্ক যাই থাকুক না কেন, এর একটি মনস্তাত্ত্বিক প্রভাবও রয়েছে। যারা এই টানেলটি ব্যবহার করেন তারা অনেকেই ভাবেন তিনি হয়তো জীবাণুমুক্ত হয়ে যাচ্ছেন, আর জীবাণুমুক্ত যেহেতু হয়েই গেছেন তারপরে অনেকেই মাস্ক কিংবা গ্লাভসও খুলে ফেলেন, যেটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ। আর তাই এই বিষয়ে একটি কার্যকর সিদ্ধান্ত ও তার বাস্তবায়ন খুবই জরুরি। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। উত্তরাঞ্চলের আন্তজেলা রুটগুলোতে গণপরিবহনে চলছে চেইন চাঁদার দাপট। পথে পথে দিতে হচ্ছে আগের মতোই চেইনের চাঁদা। যাত্রী কম থাকলেও স্বাস্থ্যবিধি মানায় তেমন একটা গা করছেন না পরিবহন সংশ্লিষ্টরা। যদিও আইনশৃঙ্খলা বাহিনী স্বাস্থ্যবিধি মানাতে বসিয়েছেন চেকপোস্ট, বলছেন পরিবহনে চাঁদা তোলা হলে নেওয়া হবে ব্যবস্থা। দীর্ঘদিন বন্ধ থাকার পর সীমিত পরিসরে শুরু হয়েছে গণপরিবহন চলাচল। ফিরেছে নৈরাজ্যের চিরচেনা রূপও। চেইন চাঁদার সেই দাপট উত্তরাঞ্চলের আন্তজেলা রুটগুলোতে। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন একদিকে যাত্রী কম, তার ওপর পথে পথে চাঁদার দাপট। রংপুর থেকে রাজশাহী রুটে একবার যেতেই 3000-এরও বেশি টাকা গুনতে হচ্ছে চাঁদা। কম বেশি একই চিত্র অন্য রুটগুলোতে, সাথে দফায় দফায় চেকিং। ফলে নির্ধারিত সময়ে পৌঁছানো যাচ্ছে না গন্তব্যে। নাটোরে গাড়ি পার করতে দিচ্ছে না ওনারা, চাঁদার জন্য গাড়িতে উঠতেছে, গাড়ির পিছনে বাড়ি মারতেছে। 70 টাকা নিচ্ছে, বগুড়াতে 70 টাকা নিচ্ছে, এইভাবে। আর রাজশাহীতে পুরো টাকা নিয়ে নিচ্ছে। বলা আছে যে কোথাও কোনো চেন চাঁদা, যেটাকে বলে চেন চাঁদা দেওয়া নিষেধ, কিন্তু আমাদেরকে সেই ক্ষেত্রেও বিভিন্ন জায়গায় চেন চাঁদা নিচ্ছে। ভাবাচ্ছে গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়টিও। দূরপাল্লার কোচ বাসে সরকারি নির্দেশনা মানার চেষ্টা হচ্ছে, তবে লেগুনা এবং অটোরিকশায় তা একেবারেই উপেক্ষিত, যা বাড়াচ্ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এখানে বসছি, স্প্রে করেই বসছি, আমি স্বাস্থ্যবিধি মেনেই চলছি। ওভারঅল স্বাস্থ্যবিধি ভালোই আছে, যেহেতু ওঠার সময় স্প্রে করতেছে, 2টা সিট নিয়ে আমরা যাচ্ছি। রাস্তায় যাওয়ার পর কি হয় বলা যাচ্ছে না। আর ভাড়ার বিষয়টা, ভাড়া তো ডবল হয়ে গেছে। পুলিশ বলছে স্বাস্থ্যবিধি মানাতে সড়ক মহাসড়কগুলোতে তৎপরতা চলছে। বসানো হয়েছে চেকপোস্ট, দেয়া হচ্ছে মামলা। চেইন চাঁদা তোলা হলে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। চেইন মাস্টারদের কাছ থেকে এই ধরনের কোনো ঘটনা যদি
কোনো অভিযোগ আমরা পাই, অবশ্যই আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকায় ঘটার কোনো সুযোগ নেই। সরকারের যে গণপরিবহন চালু হয়েছে তারা স্বাস্থ্যবিধি মেনে চলছে কিনা সেটা আমরা নিশ্চিত করছি এবং সেই সাথে জনগণকে সতর্ক করছি। গণপরিবহন চলাচলে চলমান নৈরাজ্য ঠেকাতে সমন্বিত উদ্যোগের কথা বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। সরকার মাজহারুল মান্নান, যমুনা নিউজ, রংপুর। দর্শক, এই পর্যায়ে রংপুর থেকে সহকর্মী সরকার মাজহারুল মান্নান যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। মান্নান, একটু জানাবেন আমাকে যে গণপরিবহনে যাত্রীচাপ কেমন দেখছেন এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা দেখা যাচ্ছে কিনা? স্বামী, আমি রংপুরের যে দমদমা এলাকা আছে, আপনি দেখতে পাচ্ছেন যে আমি দমদমা এলাকায় আছি। এখানে গণপরিবহনে আমরা সকাল থেকেই দেখেছি যে গণপরিবহনে কিন্তু যাত্রীর সংখ্যা কম, অর্থাৎ দুটো সিট মিলে যে একটা সিট করার কথা সেরকমই করে চলছে। তবুও কিন্তু পুরো যে অর্থাৎ 50টি যদি সিট থাকে তার যে 25টি হওয়ার কথা তবুও সেটি কিন্তু হচ্ছে না, এটা আমরা দেখেছি। আর স্বাস্থ্যবিধির কথা যদি আমরা বলি, স্বাস্থ্যবিধি আসলে ঠিক সেভাবে মানবার কেউই এখানে প্রয়োজন মনে করছে না প্রয়োজন মনে করছেন চালকরা, না প্রয়োজন মনে করছেন সহযোগীরা বা পরিবহন সংশ্লিষ্ট, আর যাত্রীরাও এটা নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছে না। আমরা প্রথম 2 দিন দেখেছিলাম যে একটু হ্যান্ড স্যানিটাইজার দিয়ে একটু জীবাণুনাশক রোধ করে কিন্তু তারা একটু চেষ্টা করেছিল যে যাত্রীদের করতে, কিন্তু আজ আমরা কিন্তু সেটা দেখিনি। অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার যে বিষয়টি সেটি কিন্তু এখন একেবারেই লক্ষণীয় নয়। আমি যদি আপনাকে একটু দেখাই যে এখানে রংপুর যে দমদমা রংপুর মেট্রোপলিটন পুলিশ কিন্তু চেষ্টা করছে যে চেকিং করবার জন্য তারা একটা চেকপোস্ট বসিয়েছে এই দমদমা এলাকায়, এবং এখানে তারা যেটি নিশ্চিত করবার চেষ্টা করছে যে গাড়িগুলো থামিয়ে তারা চেষ্টা করতেছে যে কিভাবে কেউ মানলো কিনা, না মানলো, যদি কেউ না মানে তাদেরকে সতর্ক করা হচ্ছে, অনেক সময় তাদেরকে মামলা দেওয়া হচ্ছে। এই মোটামুটি যদি বলি যে স্বাস্থ্যবিধি মানবার যে একটা প্রক্রিয়া একটা চিন্তা সেটি কিন্তু কারো মধ্যে আমরা লক্ষ্য করিনি। স্বামী মান্নান, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, রংপুর থেকে সরকার মাজহারুল মান্নান আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। ঠিক এই পর্যায়ে ফেনী থেকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন সিভিল সার্জন সাজ্জাদ হোসেন। ডক্টর সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত। আশা করছি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। একটু জানতে চাইবো, তা হচ্ছে আমরা যেমনটা দেখতে পাচ্ছি ফেনীতে দিন দিন করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে, তো ঠিক এই পর্যায়ে সংক্রমণ থেকে বাঁচার উপায় কি এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে একটু জানাবেন। ধন্যবাদ। ফেনী জেলায় গতকাল পর্যন্ত করোনা আক্রান্ত রোগীর সংখ্যা 193, এর মধ্যে সুস্থ হয়েছে 63 জন। বর্তমানে ফেনী জেনারেল হাসপাতালে 8 জন কোভিড পজিটিভ রোগীর চিকিৎসাধীন রয়েছেন, বাকিরা হোম আইসোলেশনে বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অধীনে হোম আইসোলেশনে আছেন। 1 সপ্তাহ পূর্বেও ফেনী জেলায় মোট রোগীর সংখ্যা ছিল 94 জন। গত 1 সপ্তাহে ফেনী জেলায় রোগী করোনা শনাক্তকৃত রোগী হয়েছে 99 জন। এর মেইন প্রধান কারণ হলো যে ঈদ উপলক্ষে প্রচুর লোক ফেনীর বাইরে থেকে ফেনী জেলায় প্রবেশ করেছে। এছাড়া লোকজন বাড়ি থেকে অনেক লোকজন বাড়ি থেকে বের হচ্ছে বেশি। তাছাড়া লোকজন স্বাস্থ্যবিধি মেনে চলছে কম, এই কারণে আবার তাছাড়া মাস্কও পরছে না, এই কারণে আমাদের এখানে সংক্রমণ বেড়ে চলছে। এছাড়া এই সপ্তাহে গত রোববার ফেনী করোনা প্রতিরোধ কমিটির যে সভা অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক মহোদয়ের সভাপতিত্বে, এখানে আমরা জোরালোভাবে জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, তাদেরকে যারা ফেনীর বাইরে থেকে আসছে তাদেরকে আমরা হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করার জন্য সিদ্ধান্ত গৃহীত হয়। তাছাড়া স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রচার করার সিদ্ধান্ত হয় এবং যারা স্বাস্থ্যবিধি না মেনে তাদেরকে কিছু আইনগত ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া ফেনী জেলায় যেহেতু সদর হাসপাতালে বর্তমানে করোনার রোগীদেরকে চিকিৎসা করা হচ্ছে, আমরা চেষ্টা করছি যে উপজেলা পর্যায়ে এটা সম্প্রসারিত করার জন্য। এছাড়া করোনা রোগীর বিশ্ব স্বাস্থ্য সংস্থার নিয়ম অনুযায়ী করোনা রোগীর মূল চিকিৎসা হলো যে হাই ফ্লো অক্সিজেন দেওয়া। আমরা সদর হাসপাতাল ছাড়াও উপজেলা পর্যায়ে এই সেবা জোরদার করার আপনার কথা বুঝতে পেরেছি। আমাকে আরেকটা বিষয় বলবেন যে আপনারা যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন তাদের সুরক্ষা কিভাবে নিশ্চিত করা হচ্ছে এবং নমুনা সংগ্রহের পর থেকে ফলাফল প্রাপ্তিতে যে একটা ধীরগতি আমরা দেখতে পাই সেটা নিরসনের জন্য আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা? এটা চিকিৎসকদের জন্য আমাদের চিকিৎসকদের বর্তমানে সদর হাসপাতালে আমাদের 12 জন ডাক্তার, নার্স
এবং স্বাস্থ্যকর্মী সহ 12 জনের একটা টিম সদর হাসপাতালে কাজ করতেছে। এদের জন্য আমরা একটা হোটেল আমাদেরকে ঠিক করা ছিল, কিন্তু কিছু কারণে এই লকডাউন উঠে যাওয়ার কারণে তারা অপারগতা প্রকাশ করার ফলে আমরা আরেকটা হোটেল এর মধ্যে ঠিক করেছি। তারা ওখানে হোম কোয়ারেন্টাইনে থাকবে। আচ্ছা, তাছাড়া তারা হোম কোয়ারেন্টাইনে থাকবে। এই হোটেলটা ওই যে ওটা হলো যে ফেনী জেলার একটা নামকরা হোটেল, এটা যে রেডিক্স হোটেল, ওইটা আমরা ঠিক করেছি এর মধ্যে। এছাড়া গত ইয়েতে আমরা এই পর্যন্ত আমরা প্রায় 2200 রোগীর নমুনা সংগ্রহ করি। এর মধ্যে গত এক সপ্তাহে 7 দিনে আমরা প্রায় 1200 রোগী 1000 রোগীর নমুনা সংগ্রহ করি। তো এই নমুনা সংগ্রহে আমাদের একটু ধীরগতি আছে। আমরা গত 5 থেকে 7 দিন দেরি হচ্ছে নমুনা আসতে। এটার একমাত্র কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী 3টা জেলায়, কুমিল্লা, চট্টগ্রাম এবং নোয়াখালী জেলায় তাদের পিসিআর ল্যাব আছে, কিন্তু আমরা অন্য জেলার পিসিআর ল্যাবের উপর নির্ভর করে এই কারণে আমাদের ফলাফল পেতে দেরি হচ্ছে। তা আমরা মাননীয় সংসদ সদস্য জনাব নিজামুদ্দিন হাজারী উনি একটা উদ্যোগ নিয়েছেন পিসিআর ল্যাব স্থাপন করার জন্য। যদি পিসিআর ল্যাব স্থাপন করা হয় তাহলে আমার মনে হয় যে এই সমস্যার সমাধান হবে। ডক্টর সাজ্জাদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের সঙ্গে ফেনী থেকে যুক্ত ছিলেন ডক্টর সাজ্জাদ হোসেন এবং তিনি বলছিলেন তার অঞ্চলের সীমাবদ্ধতার কথা এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা। রফতানিমুখী ফার্নিচার শিল্পের চরম দুর্দিন চলছে এখন। করোনায় বড় ধরনের হোঁচট খেয়েছে উদীয়মানের শিল্প খাত। 2 মাস ধরে বন্ধ রফতানি এবং বেচাকেনা। বড় অঙ্কের লোকসান গুনছেন উদ্যোক্তারা। সরকারের দেয়া প্রণোদনা নিতে গিয়ে ব্যাংকেও হয়রানির মুখে পড়ছেন বলে দাবি তাদের। গেল 1 দশকে বৈপ্লবিক পরিবর্তন এসেছে দেশের ফার্নিচার শিল্পে। গুণগত মান আর বাহারি ডিজাইনে বিশ্বমানের পণ্য তৈরি করছেন এ খাতের উদ্যোক্তারা। দেশের চাহিদা মিটিয়ে ফার্নিচার এখন রপ্তানি হচ্ছে বিশ্বের 10টি দেশে। কিন্তু সবকিছুই হঠাৎ বড় হোঁচট খেল করোনার কারণে। গেল 2 মাস ধরে রপ্তানি এবং বেচা বিক্রি শূন্যের কোটায়। উদ্যোক্তারা বলছেন দেশ জুড়ে প্রায় 10,000 কারখানা এবং শোরুমে জড়িত প্রায় 25 লাখ মানুষ। একদিকে বেতন, অন্যদিকে শোরুম ও কারখানা ভাড়া, সব মিলিয়ে পথে বসার অবস্থা ছোট ও মাঝারি প্রতিষ্ঠান মালিকদের। সব কিছু ব্যবসাতে স্তব্ধ হয়ে গেছে প্রায়। এগুলো কোনো ব্যবসা নাই, বাণিজ্য নাই, কিছু নাই, কলাকলি নাই এখানে। সংকট নিরসনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের জন্য প্রণোদনা ঘোষণা করেছে সরকার, কিন্তু সে প্রণোদনা নিতে গিয়ে ব্যাংকে নানা হয়রানিতে পড়ছেন শিল্প মালিকরা। বাংলাদেশ ব্যাংকের গভর্নরের কাছে আমাদের অনুরোধ থাকবে তফসিল ব্যাংকগুলিকে, যাদের মাধ্যমে আমাদেরকে প্রণোদনাগুলি দেওয়ার সার্কুলার ছিল, আসলে আমরা ব্যাংকের লোকাল শাখাগুলোর থেকে ওইভাবে রেসপন্স পাচ্ছি না। বিপুলে আর্থিক ক্ষতি পোষাতে সরকারি প্রণোদনা সহজীকরণ এবং এবছর ভ্যাট মওকুফের দাবি ব্যবসায়ীদের। আমি আকুল আবেদন জানাবো, শর্তে ঋণ দেওয়া হয়, প্রণোদনা দেওয়া হয়, তাইলে হয়তো আমরা ফিরে দাঁড়াতে পারবো। আর না হয় শিল্প হয়তো গুটি কয়েক মানুষের হাতে চলে যাবে, আমরা হয়তো ছোটরা আর টিকে থাকতে পারবো না। করোনা শেষ হলেও বিলাসদ্রব্য ফার্নিচারের ক্রেতা কেমন পাওয়া যাবে তা নিয়েও সন্দিহান উদ্যোক্তারা। হুসাইন জিয়াদ, যমুনা নিউজ, চট্টগ্রাম। আবারও কোভিড-19-এর রেকর্ড সংক্রমণ দেখল ভারত। বুধবার প্রথম 9,600-র বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে দেশটিতে। 24 ঘন্টা যা এখন পর্যন্ত সর্বোচ্চ। 41 লাখ টেস্টে মোট পজিটিভ 2,17,000। এদিন করোনা আক্রান্ত 250-র বেশি মানুষ মারা গেছেন ভারতে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 6,000। শুধুমাত্র মহারাষ্ট্রে প্রাণহানি 2,500-এরও বেশি। এছাড়াও রাজ্যভিত্তিক দৈনিক সংক্রমণ রেকর্ড ছুঁয়েছে দিল্লি, তামিলনাড়ু, গুজরাট এবং অন্ধ্রপ্রদেশে। লকডাউন শিথিলের পর রাজধানী দিল্লিতে দ্বিগুণ হয়েছে সংক্রমণের হার। গেল 1 সপ্তাহে ভারতে দেশ জুড়ে নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে প্রায় 60,000। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় 1 লাখেরও বেশি মানুষ। চিকিৎসকদের করোনা সংক্রমণের ঝুঁকি কমাতে রোবটের সহায়তা নিচ্ছে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা। রোগীর যে কোনো সমস্যা শুনতে যেন কাছাকাছি যেতে না হয়, সে ধারণা থেকে এমন পদক্ষেপ। স্বাস্থ্যকর্মীরা সরাসরি করোনা আক্রান্ত রোগীকে সেবা দেয় তাদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে সবচেয়ে বেশি। এখন পর্যন্ত যার ভুক্তভোগী ইউরোপ, আমেরিকা সহ বহু দেশ। সেই চিন্তা থেকেই রোবটের ব্যবহার শুরু করেছে রুয়ান্ডা। বিশেষ এই রোবটে ব্যবহার করা হয়েছে শক্তিশালী সেন্সর এবং ক্যামেরা, যা নিয়ন্ত্রণ করবে অ্যাপ। এর মাধ্যমে তাপমাত্রা মাপার পাশাপাশি রোগীর সব সমস্যা রুমে বসেই শুনতে পারবেন চিকিৎসক। আগে একজন রোগীকে দিনে 4 বারও দেখতে যেতে হতো, কিন্তু এখন 2 বার গেলেই হয়। বাকি 2 বার রোবট পাঠিয়ে তার সমস্যাগুলো শুনছি। আশা করছি রোগীর সংখ্যা বাড়লেও সমস্যা হবে না। রোবট নির্মাণ প্রতিষ্ঠান বলছে শুধু তথ্যই নয়,
প্রয়োজনে ঔষধ এবং খাবার সরবরাহ করতে সক্ষম আধুনিক এই যন্ত্র। প্রোগ্রামিংয়ের মাধ্যমে রোবটকে এমনভাবে প্রস্তুত করা হয় যাতে প্রয়োজনীয় সামগ্রী রোগীর কাছে পৌঁছে দিতে পারে। তবে আমরা এতে আরও নতুন প্রযুক্তি সংযুক্ত করতে কাজ করছি। দেশটিতে সংক্রমিত রোগীর সংখ্যা 10,000-এর কম। তবে আফ্রিকার স্বল্পোন্নত বা অনুন্নত দেশগুলোতে করোনা সংক্রমণ রোধে এসব প্রযুক্তি দিয়ে সহায়তা করছে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনার প্রভাবে বিশ্বজুড়েই বদলে গেছে পড়ালেখার ধরন। নির্ভরতা বেড়েছে অনলাইন ক্লাসে। তবে ভার্চুয়াল ক্লাসে যোগ দিতে রীতিমতো সংগ্রামই করতে হচ্ছে পেরুর দুর্গম এলাকার শিক্ষার্থীদের। সমতলে নেটওয়ার্ক না থাকায় দুবেলা পাহাড় বেয়ে অনলাইনে ক্লাসে যোগ দিচ্ছেন তারা। এটি কোনো বিজ্ঞাপনের দৃশ্য নয়। পাহাড় চূড়ায় উঠে মোবাইল নেটওয়ার্ক পাওয়ার এমন অভূতপূর্ব দৃশ্য লাতিন আমেরিকার দেশ পেরুতে। রাজধানী লিমার উপকণ্ঠে পাহাড়ি এলাকায় এমন দৃশ্য নিত্যদিনের। করোনা পরিস্থিতিতে এমন বিড়ম্বনার বড় শিকার স্কুলের শিক্ষার্থীরা। করোনা ভাইরাসের কারণে স্কুলগুলোতে চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম, তাই ইন্টারনেটই সম্বল। তবে সমতলে মোবাইল নেটওয়ার্ক পেতে বেগ পেতে হয়, ফলে দিনে দুবেলা পাহাড়ের চূড়ায় উঠতে হচ্ছে শিক্ষার্থীদের। সমতলে নেটওয়ার্ক পাওয়া যায় না, তাই পাহাড়ে উঠে প্রথমে অ্যাসাইনমেন্ট ডাউনলোড করতে হয়। এরপর বাড়ির কাজ সম্পন্ন করে সেগুলো ছবি তুলে শিক্ষককে পাঠাতে হয়। পাহাড়ে না উঠলে পড়াশোনা চালানো এখন প্রায় অসম্ভব। প্রায় 80 লাখ শিক্ষার্থীর বাস পেরুর দুর্গম অঞ্চলে, যার মাত্র 39% বাড়িতে বসে ইন্টারনেট সেবা পাচ্ছেন। বাকি শিক্ষার্থীদের ভরসা তাই পাহাড়ের চূড়া। বড়রা উঠতে পারলেও ক্ষুদে শিক্ষার্থীদের জন্য উঁচু স্থানে ওঠা সম্ভব নয়, তাই ছোটদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতেও আছে ভিন্ন ব্যবস্থা। ছোটদের পক্ষে পাহাড়ে ওঠা কষ্টকর। যেহেতু করোনার কারণে তারা স্কুলে যেতে পারছে না, তাই আমরা অভিভাবকরা মিলে অস্থায়ী পাঠদান চালিয়ে যাচ্ছি, যেন তাদের এবছরের শিক্ষা কার্যক্রম নষ্ট না হয়। এদিকে পাহাড়ে উঠতে গিয়ে পা পিছলে দুর্ঘটনার শিকারও হচ্ছেন শিক্ষার্থীরা। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। পার্লামেন্টে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন ব্রিটিশ বাণিজ্যমন্ত্রী আলোক শর্মা। বুধবার হাউস অব কমন্সে অস্বস্তি বোধ করায় তার করোনা পরীক্ষা করা হয়েছে। করোনা সতর্কতায় ব্রিটিশ পার্লামেন্ট অধিবেশন চলছে। শারীরিক দূরত্ব বজায় রেখে হাতে গোনা মাত্র কয়েকজনে সশরীরে পার্লামেন্টে যান, বাকিরা যুক্ত হন অনলাইনে। এই সতর্কতার মধ্যেই বুধবার বক্তব্য দেওয়ার সময় অসুস্থতা বোধ করেন বাণিজ্যমন্ত্রী আলোক শর্মা। করোনা টেস্টের ফল পাওয়া না গেলেও নিজ বাড়িতে আইসোলেশনে আছেন ভারতীয় বংশোদ্ভূত এই রাজনীতিবিদ। ব্রিটেনে এখন পর্যন্ত বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা আক্রান্ত হয়েছেন করোনায়। সংক্রমণের পর 3 দিন আইসিইউতেও থাকতে হয় দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনকে। দর্শক, করোনা আপডেট শেষ করব, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে প্রাণহানি 3,88,000 ছুঁই আক্রান্ত 65 লাখেরও কাছাকাছি। 24 ঘন্টায় 1,21,000 রোগী শনাক্ত, একদিনে প্রায় 5,000-এরও বেশি মৃত্যু। যুক্তরাষ্ট্রে করোনায় প্রাণহানি হয়েছে 1,09,000, নতুন শনাক্ত 20,000 ছাড়িয়েছে। মোট আক্রান্ত 19,02,000-এর মতো। একদিনে 1,000-এর বেশি মানুষ মারা গেছেন। প্রাণহানির দিক থেকে দ্বিতীয় অবস্থানে ব্রাজিল। 32,000-এর বেশি মানুষের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। আক্রান্ত 5,84,000, নতুনভাবে সংক্রমিত 27,000-এরও বেশি। রাশিয়ায় 8,500-এর মতো করোনা রোগী শনাক্ত হয়েছে একদিনে। মোট আক্রান্ত 4,32,000, 178 জনের মৃত্যুতে 5,000-এর উপর প্রাণহানি। ব্রিটেনে প্রাণহানি 39,000 ছাড়িয়েছে, একদিনে 324 জনের মৃত্যু। মোট আক্রান্ত 2,78,000-এর মতো, নতুনভাবে সংক্রমিত 1,600। ইটালিতে করোনায় 33,000 ছাড়িয়েছে প্রাণহানি, একদিনে মারা গেছেন 71 জন। আক্রান্ত 2,34,000-এরও কাছাকাছি, নতুন শনাক্ত 321। আর এই ছিল করোনা আপডেটে প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।